দ্য ডিজিটাল এডুকারে আবার সবাইকে স্বাগত। আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুল স্যার। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব একাদশ শ্রেণীর যে পাঠ্য একটি প্রবন্ধ রয়েছে বিড়াল, সেই প্রবন্ধ নিয়ে। চলো আগে কবি পরিচয় জেনে নেব বা প্রাবন্ধিকের পরিচয় জেনে নেব। এই প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন প্রাবন্ধিক, তার পাশাপাশি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসিক বলা যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, যিনি 14খানা উপন্যাস লিখেছেন তার দীর্ঘ জীবনে। চলো প্রথমে আমরা কবি পরিচয় জেনে নিই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দে 26শে জুন বাংলা 1245 বঙ্গাব্দে 13ই আষাঢ় মঙ্গলবার রাত 9টা 3 মিনিটে বর্ধমান উত্তর 24 পরগনা জেলার নৈহাটি শহরের কাছাকাছি কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবে জন্মগ্রহণ করছে? 1838 খ্রিস্টাব্দে উত্তর 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে। 1852 খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর পত্রিকার কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য চর্চা শুরু। 1852 খ্রিস্টাব্দে তিনি সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা লেখার মধ্য দিয়ে সাহিত্যের চর্চা শুরু করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গ্রন্থ সংখ্যা 38, তার রচিত প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী। এখানে তোমাদের বঙ্কিমচন্দ্রের কবি পরিচিতি থেকে প্রশ্ন থাকতেই পারে। প্রথম প্রশ্ন হতে পারে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি? দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী, কিন্তু এর আগেও তিনি একটা উপন্যাস লেখেন যেটা ইংরেজি ভাষায় লেখা, রাজমোহনস ওয়াইফ। তাহলে তোমাদের দুটো প্রশ্ন এখানে হতে পারে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা ভাষায় প্রথম উপন্যাসের নাম কি? দুর্গেশ নন্দিনী। আর যদি বলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি? রাজমোহনস ওয়াইফ। তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হলো কপাল কুণ্ডলা, মৃণালিনী, বৃষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, ইন্দিরা, যুগলাঙ্গরীয়, আনন্দমঠ, চন্দ্রশেখর, রাধারানী, রজনী, সীতারাম, দেবী চৌধুরানী, রাজসিংহ। এই যে টোটাল তিনি 14টা বাংলা ভাষায় 14টি উপন্যাস লিখছেন। এছাড়াও রাজমোহনস ওয়াইফ নামে একটি ইংরেজি উপন্যাসও তিনি রচনা করেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ধর্ম, দর্শন, সাহিত্য, ভাষা ও সমাজ বিষয়ক অনেক প্রবন্ধ রচনা করেছেন। রহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, সাম্য, কৃষ্ণ চরিত্র, বিবিধ প্রবন্ধ ইত্যাদি তার গদ্য গ্রন্থ। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত হন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1894 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল কলকাতার মৃত্যুবরণ করেন। এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার প্রবন্ধের বিষয় কী ছিল? ধর্ম, দর্শন, সাহিত্য, ভাষা, বিভিন্ন বিষয় নিয়ে তিনি প্রবন্ধ রচনা করেছেন। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বলা হয়ে থাকে। প্রবন্ধের উৎস। এবারে আমরা প্রবন্ধটির উৎস সম্পর্কে জেনে নেব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর রচনার 13 সংখ্যক রচনা। এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা কমলাকান্তের দপ্তর নামে যে প্রবন্ধ গ্রন্থ রয়েছে, সেই প্রবন্ধ গ্রন্থের 13 সংখ্যক রচনা হলো বিড়াল নামের প্রবন্ধটি, আমাদের পাঠ্য বিড়াল নামের প্রবন্ধটি। এই প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল 1921 খ্রিস্টাব্দে হবে, 1921 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায়। এবারে প্রবন্ধটি শুরু করি। দেখো, আমি শয়নগৃহে চারপাইয়ের উপর বসিয়া হুক্কা হাতে ঝিমাইতেছিলাম। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, দেয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে। এই যে আমি শয়নগৃহে চারপাইয়ের উপর বসিয়া হুক্কা হাতে ঝিমাইতেছিলাম, এখানে আমি হলো কমলাকান্ত। এই প্রবন্ধে দুটি চরিত্র পাওয়া যাবে, একটা কমলাকান্ত আর একটা বিড়াল। বিড়াল হলো নিম্ন শ্রেণীর মানুষের প্রতিনিধি। এই যে কমলাকান্ত কী করছিলেন? তার শয়নগৃহে, যে ঘরে তিনি বিশ্রাম নেন বা শুয়ে থাকেন, সেই শয়নগৃহে চারপাইয়ের উপর বসে হুক্কা হাতে ঝিমাইতেছিলেন। আর ঝিমাইতেছিলেন তখন কি একটু মিটমিট করে ক্ষুদ্র আলো জ্বলিতেছিল দেয়ালের উপর। তখন তিনি দেয়ালের উপর একটা মিটমিট করে ক্ষুদ্র আলো জ্বলতে দেখলো এবং সেই আলোটা
উপর চঞ্চল ছায়া পড়েছে। কেমন ছায়া? প্রেতব্রত ছায়া বা পেতনির মতো একটা ছায়া পড়েছে। আহার প্রস্তুত হয় নাই, এজন্য হুকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ন হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কি না। এমতো সময় একটি ক্ষুদ্র শব্দ হলো ম্যাও। কি বলছে? এই যে হুকা হাতে কমলাকান্ত যখন ঝিমুচ্ছিলেন তখন তিনি ভাবছিলেন যে তিনি যদি নেপোলিয়ন হতেন, ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন হতেন, তাহলে ওয়াটারলুর যুদ্ধ, যে নেপোলিয়নের সঙ্গে ডিউক মহাশয়ের ওয়াটারলু যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে তিনি কি জয়লাভ করতে পারতেন? নেপোলিয়ন তো সেই যুদ্ধে হেরে গেছেন। এমতো সময় তিনি একটি কি ক্ষুদ্র শব্দ শুনতে পেলেন, ম্যাও। চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে। প্রথম উদ্যমে পাষাণবধ কঠিন হইয়া বলিব মনে করিলাম, ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়ার যাইতে পারে না। বিশেষ অপরিমিত লোভ ভালো নহে। ডিউক বলিল, ম্যাও। এই যে তিনি যখন ভাবছেন যে তিনি নেপোলিয়ন, তখন কি একটা শব্দ শুনতে পেলেন, ম্যাও। এই যে ম্যাও শব্দটা শুনে বঙ্কিমচন্দ্র নয়, কমলাকান্তের মনে হলো যে ডিউক মহাশয় ওয়াটারলু যুদ্ধ নেপোলিয়নের সঙ্গে যার হয়েছিল, তিনি হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হয়ে গেলেন, হঠাৎ করে বিড়াল হয়ে গেলেন। বিড়াল হয়ে কমলাকান্তের কাছে তিনি কি আফিঙ্গ ভিক্ষা চাইতে আসিয়াছেন। তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে, একটি ক্ষুদ্র মার্জা প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদরসাৎ করিয়াছে। আমি তখন ওয়াটারলুর মাঠে বুদ্ধ রচনায় ব্যস্ত, অত দেখি নাই। এই যে কমলাকান্ত ভালো করে যখন দেখলো তখন বুঝতে পারলো যে এটা ডিউক মহাশয় বা ডিউক মহাশয় নয়, এটা আসলে একটা ছোট্ট বিড়াল, মার্জার মানে বিড়াল। এই বিড়ালটা কি করেছে? কমলাকান্তের জন্য প্রসন্ন গোয়ালিনী যে দুগ্ধ রেখে গেছে বা দুধ রেখে গেছে, সেটা পুরোটা উদরসাৎ করে নিয়েছে বা খেয়ে নিয়েছে। এক্ষণে মার্জার সুন্দরী নির্জল দুগ্ধ পানে পরিতৃপ্ত হইয়া আপন মনে সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায় অতি মধুর স্বরে বলিছেন, মেয়াও। বলিতে পারি না, বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল। এই যে বেড়ালটা কি করছে? বেড়ালটা দুগ্ধ পান করে তার যে সুখ অনুভূত হয়েছে সেটা বাইরের জগতের মানুষকে বোঝানোর জন্য মধুর স্বরে কি বলছে? ম্যাও বলছে। বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল, কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই। এই যে বিড়ালটা দুগ্ধ পান করার পর বিড়ালটা হয়তো কমলাকান্ত ভাবছে, তার দিকে দেখে দেখে বিড়ালটা ব্যঙ্গ করছে, ব্যঙ্গ করে ভাবছে যে একটা প্রবাদ বাক্য, জনপ্রিয় প্রবাদ বাক্য, কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই। কেহ থাকে যারা জল পরিশ্রম করে যায় কিন্তু ফলটা অন্য কেউ ভোগ করে। বুঝি সে ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল। বুঝি বিড়ালের মনের ভাব, তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি, এখন বলো কি। কমলাকান্ত ভাবছে, বিড়ালটা হয়তো ভাবছে যে তোমার দুধ আমি পান করেছি, এখন বলো কি, তুমি কি বলতে চাও, বলো কি। আমি তা ঠিক করিতে পারিলাম না। দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার দুইয়াছে প্রসন্ন। এই যে কমলাকান্ত ভাবছে যে দুধ তো বেড়াল খেয়ে নিয়েছে, তো এখন আমার করার কি আছে, আমার করার কিছুই নেই। এই যে দুধ বেড়ালটা খেয়ে নিয়েছে, সে দুধ তো কমলাকান্তের নিজের বাবারও নয়, দুধটা আসলে প্রসন্ন গোয়ালিনী দিয়ে গিয়েছে, আর এই দুধটা মঙ্গলা নামে একটা গাভীর দুধ দোয়া হয়েছে। তাই এই দুধে কমলাকান্তের যেমন অধিকার রয়েছে তেমন বিড়ালেরও রয়েছে। অতএব সে দুগ্ধে আমার যে অধিকার, বিড়ালেরও তাই। সুতরাং রাগ করিতে পারি না। তবে চিরাগত একটি প্রথা আছে যে, এখান থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন হতে পারে, চিরাগত একটি প্রথা আছে যে, প্রথাটি কি? বিড়ালে দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। মানে সেই প্রাচীনকাল থেকে একটা প্রথা চলে আসছে, যদি কারো বাড়িতে বিড়াল দুধ খেয়ে নেয় তাহলে কি করতে হয়, ওই বাড়ির যিনি কর্তা আছেন তিনি কি করেন, বিড়ালটাকে একটা লাঠি নিয়ে তাড়াতে যান। এটা হলো চিরাচরিত প্রথা বা চিরাগত প্রথা। আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, ইহা বাঞ্ছনীয় নহে।
কমলাকান্ত ভাবছে, আমি যদি সেই চিরাগত প্রথাটা মেনে না চলি তাহলে মনুষ্য কুলে আমি কুলাঙ্গার নামে পরিচিত হব, আর সেটা কখনই তার পক্ষে করা সম্ভব নয়। কি জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলে উপহাস করে, অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধব। কমলাকান্ত ভাবছে, আমি যদি বিড়ালটাকে তাড়িয়ে না দিই, না মারি, তাহলে বিড়ালটা যদি তাদের যে স্বজাতি মণ্ডল অন্যান্য যে বিড়ালগুলো আছে তাদের সামনে আমাকে কাপুরুষ বলে, তাহলে কেমন হবে? তাই আমার উচিত বিড়ালটাকে তাড়িয়ে দেওয়া। অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধব। ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন জোষ্ঠী আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম। এই যে কমলাকান্ত যখন সিদ্ধান্ত নিল যে বিড়ালটাকে তার তাড়িয়ে দেওয়া উচিত, তখন সে কী করলো, অনেক অনুসন্ধান করে একটা ভাঙ্গা লাঠির টুকরো পেল, ভাঙ্গা লাঠি, ভগ্ন জোষ্ঠী মানে লাঠি, ভাঙা লাঠি পেল। সেই লাঠিটা নিয়ে বিড়ালটাকে মারার জন্য সেদিকে অগ্রসর হলো। মার্জারি কমলাকান্তকে চিনিত, সে জোষ্ঠী দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না। এখানে প্রশ্ন হতে পারে, সে জোষ্ঠী দেখে বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না। কে লক্ষণ প্রকাশ করিল না ভীত হওয়ার? মার্জারি বা বিড়াল। কেন? কারণ সে কমলাকান্তকে চেনে। এই বিড়ালটা, যে বিড়ালের কথা বলা হচ্ছে, সে আসলে কমলাকান্তের পোষ্য বিড়াল। এই পোষ্য বিড়াল হওয়ার কারণে কমলাকান্তের স্বভাবটা তার জানা আছে। সে হাতে যতই লাঠি নিয়ে তেড়ে আসুক না কেন, সে কখনোই বিড়ালটাকে আঘাত করবে না। কেবল আমার মুখপানে চাহিয়া তাই হাই তুলিয়া একটু সরিয়া বসিল, বলিল ম্যাও। প্রশ্ন বুঝিতে পারিয়া জোষ্ঠী ত্যাগ করিয়া পুনরপি শয্যায় আসিয়া হুকা লইলাম। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম। যে কমলাকান্ত লাঠি ত্যাগ করে পুনরায় হুকা নিয়ে এসে বসলেন, তখন কি হলো, হঠাৎ করে তার দিব্যকর্ণ প্রাপ্ত হয়ে গেল। দিব্যকর্ণ প্রাপ্ত হওয়া মানে একজন মানুষ অন্যান্য পৃথিবীর যে অন্যান্য জীব রয়েছে তাদের মনের ভাবটা, মনের কথাগুলোও বুঝতে পারে। এই যে কমলাকান্ত দিব্যকর্ণ প্রাপ্ত হলো, তার ফলে কি হলো, এই যে মার্জারি যে বিড়াল, সুন্দর বিড়ালটা রয়েছে, বিড়ালের মনের সমস্ত কথা বুঝতে পারছে। বুঝিলাম যে বিড়াল বলিতেছে, মারপিট কেন? স্থির হইয়া হুকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখি এ সংসারে ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তোমরাই খাইবে, আমরা কিছু পাইব না কেন? এই যে বিড়ালটা বলছে, কমলাকান্তের দিব্যকর্ণ প্রাপ্ত হয়, সে বুঝতে পারছে, বিড়ালটা তাকে বোঝাতে চেষ্টা করছে যে মারপিট কেন হঠাৎ করে? এ পৃথিবীতে যত দধি, দুগ্ধ, ক্ষীর রয়েছে সমস্ত কি তোমরাই খাবে? এর উপরে কি আমাদের কোনো অধিকার নেই? এই বিড়ালের মধ্য দিয়ে নিম্ন শ্রেণীর মানুষের কথা উঠে আসছে। তিনি নিম্ন শ্রেণীর মানুষের প্রতিনিধি হিসেবে এখানে দাঁড়িয়ে আছেন, কথা বলছেন যে নিম্ন শ্রেণীর মানুষরা রয়েছে, তারা অনেকেই খেতে পায় না, কিন্তু এই পৃথিবীতে যত দধিদুগ্ধ ক্ষীর রয়েছে সমস্ত কিছুতে সবার সমান অধিকার রয়েছে। তাই বিড়ালটা তার অধিকার দাবি করছে। তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? তোমাদের ক্ষুধ পিপাসা আছে, আমাদের কি নাই? তোমরা খাও, আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা খাইলে তোমরা কেন? কোন শাস্ত্র অনুসারে ঠ্যাঙ্গা লাঠি লইয়া মারিতে আইছো, তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না। বিড়াল বলছে, তোমরা মনুষ্য জাতি, তোমরা খাও, তোমাদের খাওয়াতে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা কোনো বাধার সৃষ্টি করি না, কিন্তু আমরা যখন খাইতে যাই তোমরা কেন লাঠি ঠ্যাঙ্গা নিয়ে আসো মারতে? এটা কোন শাস্ত্রে লেখা আছে? এটা আমাকে বলে বোঝাও। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো, বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না। বিড়ালটা বলছে, তোমরা মনুষ্য জাতি, আমাদের মতো চার পাওয়ালা বিড়ালের কাছে কিছু উপদেশ নাও। বিজ্ঞ চতুষ্পদ মানে বিজ্ঞ বিড়াল ছাড়া তোমাদেরকে কেউ শিক্ষা দিতে পারবে না। তোমাদের উচিত আমাদের কাছে কিছু শিক্ষা গ্রহণ করা। তোমাদের বিদ্যালয়ের সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এ কথাটি বুঝিতে পারিয়াছ। তোমরা যে বিদ্যালয় সকল তৈরি করেছো, এই সকল দেখে হয়তো এতদিনে বুঝতে পেরেছো যে তোমাদের মনুষ্য জাতির জ্ঞানোন্নতি হবে না চার পাওয়ালা জীবের থেকে জ্ঞান না নেওয়া পর্যন্ত। তাই কি করতে হবে? চার পাওয়ালা জীবের কাছ থেকে বা বিড়ালের কাছ থেকে তোমাদের জ্ঞান নিতে হবে। বিড়াল নিজেকে এখানে পণ্ডিত হিসেবে দেখাচ্ছে।
দেখো শয্যাশায়ী মনুষ্য ধর্ম কি? পরোপকারী ধর্ম, পরম ধর্ম। মানে এই বেড়ালটা কমলাকান্তকে বলছে যে শয্যাশায়ী বিছানায় শুয়ে থাকা মানুষ, তোমরা দেখো ধর্ম কি? ধর্ম কাকে বলে? পরোপকারী পরম ধর্ম, মানে অন্যের উপকার করাই ধর্ম। কিন্তু তোমরা অন্যের উপকারটা ভুলে যাচ্ছ। এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে। তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল, অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগী। আমি চুরি করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। বেড়াল কমলাকান্তকে যুক্তি দিয়ে বোঝাতে চেষ্টা করছে যে পরোপকার যখন ধর্ম, তখন তোমার জন্য সংগ্রহ করা যে দুধ, সেই দুধ পান করেছে আমি, আমার ক্ষুধা নিবৃত হয়েছে, মানে তোমার ধর্ম হয়েছে। তুমি আমার উপকার করলে, সেটা যে উপায়েই হোক না কেন, আমি তোমার চুরি করি আর যাই করি, আমার উপকার হয়েছে। আর আমার উপকার হওয়া মানে তোমার ধর্ম হওয়া। তোমার ধর্মটা আমার দ্বারা তোমার ধর্ম সঞ্চয় হয়েছে বা পুণ্য লাভ করেছো, তাই আমাকে মারা তোমার উচিত নয়, আমার প্রশংসা করা উচিত। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায়। এই যে বেড়ালটা বলছে আমি চুরি করি আর ডাকাতি করি, কিন্তু আমি তো তোমার ধর্মের সহায় হয়েছি, তাই আমাকে বা আমার প্রশংসা করা তোমার প্রয়োজন, আমাকে প্রহার করা তোমার এক মোটেই উচিত নয়। দেখো আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? খাইতে পাইলে কে চোর হয়? বেড়াল এটা স্বীকার করে নিচ্ছে যে সে চুরি করেছে, চোর হয়েছে, কিন্তু মানুষ কি কেউ ইচ্ছা করে চোর করে? এই বেড়াল আসলে নিম্ন শ্রেণী মানুষ, যারা নিম্ন শ্রেণী সমাজের নিম্ন শ্রেণী মানুষরা যারা চুরি করছে, তারা তো এমনি এমনি চুরি করছে না, শখ করে চুরি কেউ করে না, তারা পেটের দায়ে চুরি করছে, মানে পরিস্থিতি তাদেরকে চুরি করতে বাধ্য করেছে। তাই বলছে আমি চোর বটে, কিন্তু আমি সাধ করিয়া চোর হইয়াছি, খাইতে পাইলে কে চোর করে? বেড়াল বলছে যদি খেতে পায়, পেট যদি ভর্তি থাকে, তাহলে কেউ চুরি করে? দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন, তাহার অনেক চোর অপেক্ষাও অধার্মিক। বলছে সমাজে যারা নিজেদেরকে সাধু বলে দাবি করে, যারা সাধু ব্যক্তি, তারা আসলে এই যে চোরদের অপেক্ষাও অধার্মিক ব্যক্তি। তাহাদের চুরির করিবার প্রয়োজন নাই বলিয়াই করেন না, কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিলেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতেই চোরে চুরি করে। দেখো বেড়াল এখানে যুক্তি দিয়ে বোঝাতে চেষ্টা করছে এই যে চোর যে চুরি করছে তার একটা কারণ রয়েছে। চোর এমনি এমনি চুরি করছে না। সমাজে যাদের অনেক ধন সম্পত্তি রয়েছে, প্রয়োজনের থেকে অতিরিক্ত ধন মানুষ সঞ্চয় করছে, এই ধনী সম্প্রদায়ের মানুষ, তারা কি করছে? অতিরিক্ত ধন সঞ্চয় করছে, কিন্তু সেই ধনের কিছুটা অংশ গরিব মানুষকে বিলিয়ে দিচ্ছে না। এই যে গরিব মানুষকে না দেওয়ায় কী হচ্ছে? গরিব মানুষ নিরুপায় হয়ে পেটের জ্বালায় চুরি করছে। তাই বলছে সমাজের যে চোর যে চুরি করছে তার মূলীভূত কারণ হলো কৃপণ ধনী মানুষ। কৃপণ ধনী মানুষ যদি তাদের কিপটেমি ছেড়ে দেয়, তাহলে কোনো চুরি হবে না, কোনো মানুষ চুরি করবে না। অধর্ম চোরের নয়, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। এখানে প্রশ্ন থাকতে পারে অধর্ম চোরের নয়, তাহলে অধর্ম কার? কৃপণ ধনীর। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা কত গুণে দোষী? শতগুণে দোষী। চোরের দণ্ড হয়, চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন? মার্জার বা বিড়াল, সুন্দর বিড়ালটা বলছে চোরের তো দণ্ড দেওয়া হয়, কিন্তু চোর যে কারণে চুরি করছে, কৃপণ ধনীর কারণে চুরি করছে, কিন্তু তাকে তো দণ্ড বা শাস্তি দেওয়া হচ্ছে না। দেখো আমি প্রাচীরে প্রাচীরে মেয়াও মেয়াও করিয়া বেড়াই, কেহ আমাকে মাছের কাটাখানাও ফেলিয়া দেয় না। মানে বিড়ালটা বোঝাতে চেষ্টা করছে যে আমি বাড়ির দেওয়ালের প্রাচীরে প্রাচীরে মেয়াও মেয়াও করে বেড়াই, কিন্তু কোনো একটা মানুষ আমাকে মাছের যে কাঁটাগুলো সেগুলোও ছুঁড়ে ফেলে দেয় না। তারা সেই কাঁটাগুলো ডাস্টবিনে ফেলে দেয়, নর্দমায় ফেলে দেয়, কিন্তু আমাকে দেয় না। মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়া দেয় না। তোমাদের পেট ভরা, আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে? হায় দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে? বলছে যে তোমাদের পেটে তো ক্ষুধা নেই,
তাই তোমরা আমার পেটের ক্ষুধাটা কী করে বুঝবে? তোমরা বুঝতে পারবে না। আর দরিদ্র মানুষ বা গরিব মানুষের জন্য দুঃখে দুঃখিত হওয়ার মতো কেউ নেই। এই যে ধনীদেরকে বোঝাতে চেষ্টা করছে, তোমরা যদি গরিব মানুষের জন্য ব্যথিত হও, দুঃখিত ব্যথিত হয়ে তাদের ক্ষুধা নিবৃত্তির চেষ্টা করো, তাতে তোমাদের কি গৌরব হবে? তোমাদের নামডাক হবে। তাই বলছে তোমাদের কি কোনো অগৌরব আছে? আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই। যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা ফাপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না। সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি, তবে ছোট লোকের দুঃখে কাতর কে হইবে? বলছে সমাজে যারা বড় লোক আছে তাদের ব্যথায় ব্যথিত হওয়ার মানুষ অনেকজন রয়েছে, তারা বিপদে পড়লে রক্ষা করার জন্য অনেক মানুষ এগিয়ে আসে। কিন্তু যারা দরিদ্র মানুষ তাদের ব্যথায় ব্যথিত হওয়ার জন্য কেউ আসে না, তাদের দুঃখে তাদের পাশে কেউ থাকে না। তাই বলছে এটা নিন্দনীয় ব্যাপার। তোমাদের মতো বড় লোকরা যদি আমাদের পাশে এসে দাঁড়াও, গরিব মানুষের ক্ষুধা নিবৃত্ত করো, এটা তোমাদের কাছে ছি ব্যাপার হবে, নিন্দনীয় ব্যাপার হবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই প্রবন্ধটি লাইন ধরে ধরে পড়বে। এখান থেকে ছোট প্রশ্ন হবে, এমসিকিউ প্রশ্ন, যে তোমরা যদি বারবার ভালো করে প্রবন্ধটি পড়ো, তাহলে যে কোনো প্রশ্ন আসুক উত্তর করে আসতে পারবে। ধন্যবাদ।